মালদার সমবায় সমিতির ভোটে উলটপুরাণ। মানিকচকে কংগ্রেস তৃণমূল জোটের জয়। কংগ্রেসের হাত ধরে সংখ্যাগরিষ্ঠতা তৃণমূলের। আদালতের নির্দেশে প্রায় ৩০ বছর পর ভোট হলো ৬টি আসনের মধ্যে। তার মধ্যে ৪টি আসনে তৃণমূল লড়ে, ২টি আসনে প্রার্থী দেয় কংগ্রেস। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সেবক। সেবকের থেকে আরো বিস্তারিত জানতে চাইবো। সেবক, ঠিক কি রকম ফলাফল হলো সেখানে? একদমই সান্নিক, দেখো তুমি যেমনটা বলছিলে যে মানিকচকে উত্তর চণ্ডীপুরের এই যে সমবায় সমিতি ৩০ বছর পরে ভোট হলো এবং আদালতের নির্দেশে ভোট হয় এবং সেক্ষেত্রে উলটপুরাণ আমরা এই কারণেই বলছি যে গত লোকসভা নির্বাচন পর্যন্ত বাম কংগ্রেস জোট ছিল, মালদাতেও জোট ছিল, ভালো ফলও হয় জোটের, কারণ দক্ষিণ মালদার এই অংশ মানিকচকের সেখানে কিন্তু জোট কংগ্রেস জেতে। কিন্তু সমবায় সমিতির যে ভোট সেখানে কিন্তু তাৎপর্যপূর্ণভাবে যেটা দেখা গেল কংগ্রেসের সঙ্গে সমঝোতা তৃণমূল কংগ্রেসের, এবং কংগ্রেস কিন্তু বামেদের হাত থেকে তৃণমূল কংগ্রেসের হাত ধরলো। এবং সেক্ষেত্রে যদিও দলীয় প্রতীকে এটা নির্বাচন নয়, কিন্তু তবুও দলগত ভাবেই কিন্তু কর্মী সমর্থক তারা কিন্তু এই সমঝোতা করেন এবং সেখানে ৪টি আসনে তৃণমূলের জয়, ২টি আসনে কংগ্রেসের জয় এবং ৬টি আসনের ৬টি জিতে সংখ্যাগরিষ্ঠতা পেল কংগ্রেস আর তৃণমূল জোট। আর এখানে অপোজিশনে ছিল কিন্তু সিপিএম, যারা এককভাবে লড়েছে এবং 35% ভোট সিপিএম এর দখলে গেছে। ফলে টান একটা কিন্তু লড়াই ছিল, কিন্তু সিপিএম এর ফলেই মুখ খুলেছে এবং কটাক্ষ করেছে কংগ্রেসের অবস্থানকে। কারণ তাদের বক্তব্য এক্ষেত্রে তৃণমূলের সঙ্গে সমঝোতা করেছে একটা, সেটা না করার শ্রেয় ছিল এবং বাম কংগ্রেসের যদি জোট করতো সেক্ষেত্রে সংখ্যাগরিষ্ঠতা আসতো, এমনটাই দাবি সিপিএম এর। ধন্যবাদ। এরিয়া এখানে উন্নত আরও প্রশ্ন ওঠে না, অতএব আমাদের সবগুলো জয় হবে। আমরা জোট বলতে কি, এটা তো পার্টির ব্যাপার নয়, তবে আমাদের এখানে সব আলোচনার সাপেক্ষে হয়েছে, সমঝোতা হয়েছিল, সমঝোতার মাধ্যমে হয়েছে। কোনো না, কংগ্রেসের হাত ধরার ব্যাপার নেই। আমরা 4টা ক্যান্ডিডেট দিচ্ছি, ওরা 2টো ক্যান্ডিডেট দিচ্ছে, এটা পার্টির ব্যাপার নেই। এটা তো পার্টির বা কংগ্রেস বা সিপিএম বা তৃণমূল এসব পার্টির ব্যাপার নেই। তবে আমরা সাপোর্ট করেছি যাদেরকে, ওরাও পক্ষান্তরে সাপোর্ট করেছে হয়তো বাইরে থেকে। এটা পার্টির ব্যাপার নেই, দলের ব্যাপার নেই। প্রায় 21-22 লক্ষ টাকা আত্মসাৎ করার কোনো হিসাব নাই, কোনো হদিস নেই। হাইকোর্টের টাকা তুলেছে, এই সবগুলো খতিয়ে দেখা হবে। মানুষকে আমি ধন্যবাদ জানাই যে এই ঝড়ের বিরুদ্ধে আপনারা উঠে দাঁড়িয়েছেন এবং আমরা এখানে কংগ্রেস একটা ছোট্ট জোটের মতো করে 4টে টিএমসি, 2টো কংগ্রেস দাঁড়িয়েছিল, আমরা এসেছি। আগামী দিনে আমরা মানে যাতে করে ব্যাংকের থেকে সমবায় ব্যাংকের মানুষ উপকৃত হয় এবং এই যারা টাকা পয়সা লুট করেছেন বলে শুনেছি তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। এখানে দীর্ঘদিন ভোট হয় না এবং কলকাতা হাইকোর্টের নির্দেশে এখানে ভোটটা হচ্ছে। সমবায়ের ভোট, এখানে কোনো সিম্বল দিয়ে ভোট হয় না। আমরা এককভাবেই সিপিআইএম আমরা 5টা আসনের প্রার্থী দিয়েছিলাম, মানে সমবায় বাঁচাও কমিটি, সেখানে আমরা সমর্থন করেছিলাম। আমাদের যা ভোট আছে, একক লড়ে যদি 35% ভোট পাই, এবং এটা সবচেয়ে কঠিন এলাকা, এবং যখন বামফ্রন্ট সরকার ছিল তখনও আমরা 2-1 এখানে জিতেছি। আমরা তো ভাবতেই পারিনি যে 35% কাছাকাছি আমরা ভোটটা পাবো। এটা পুরুলিয়া মেডিকেল কলেজ হাসপাতাল, সেখানের ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীদের রাতের ঘুম উড়ে গেছে কার্যত। কেন না, সাপের আতঙ্ক। ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীদের যে আবাসন, সেই আবাসনে সাপের আতঙ্ক। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ইন্দ্রজিতের কাছে যাব। ইন্দ্রজিৎ, ঠিক কি কারণে এই রকম সাপের বাড়াবাড়ি সেখানে? মানে ওখানে কি পর্যাপ্ত পরিমাণে যেরকম যে পরিচ্ছন্নতার জন্য যা সচেতনতা থাকে একটা হাসপাতাল চত্বরের মধ্যে, সেই জিনিসগুলোই কি নেই একেবারে? দেখো সান্নিক, একেবারে পুরুলিয়া মেডিকেল কলেজ হাসপাতালের যে ইউনিটটি রয়েছে পুরুলিয়া শহরে, এবং সেখানের ঠিক পেছনের ছবিটা যদি তুমি দেখো তাহলে তোমার মনে হবে একেবারেই জঙ্গল, এবং বেশ কিছু পুরনো কোয়ার্টার ছিল এবং বেশ কিছু পুরনো হাসপাতালের বিল্ডিং ছিল যেগুলো একেবারেই ভগ্নদশা অবস্থা। সেগুলোতে একেবারেই সাপের আতুর ঘর বলা যেতে পারে বা বাসস্থান বলা যেতে পারে। আর এই থেকেই সাপের আতঙ্ক ছড়িয়েছে। একেবারেই স্বাস্থ্য আধিকারিক যারা রয়েছে, স্বাস্থ্যকর্মী যারা রয়েছে, তাদের যে আবাসন রয়েছে সেই আবাসনে ঢুকে পড়ছে বিষধর সাপ।
এবং তারা রীতিমতো আতঙ্কে রয়েছে এবং স্বাস্থ্য দপ্তর এই বিষয়টি জানে, ইতিমধ্যেই তার ব্যবস্থা নিতে শুরু করেছে, বন দপ্তরের সাথে কথা বলেছে। মূলত সমস্যা যেটা তুমি যেটা বলছিলে সান্নিক, যে সাপের থাকার যে পরিবেশ, সেই পরিবেশ একেবারেই পুরুলিয়া মেডিকেল কলেজ হাসপাতালের ঠিক পেছনে রয়েছে। তোমার দেখলে মনে হবে যে যেটা একটা জঙ্গল এবং বেশ কিছু পুরনো বাড়ি, ভাঙাচুরা বাড়ি, তার ভিতরে আবর্জনা স্তূপ রয়েছে, ফলে স্বাভাবিকভাবেই সাপ নির্বিকারে থাকছে ওখানে, এবার ওখান থেকে বেরিয়ে বিভিন্ন কোয়ার্টারে ঢুকে যাচ্ছে। একেবারে এখন অবধি বিপদ হয়নি বা সাপের কামড়ে বা স্নেক্স বাইটে কেউ আহত হয়নি, কিন্তু সেভাবে সেই সমস্যা আতঙ্ক হয়নি। কিন্তু যদি যতক্ষণ না কামড়াচ্ছে ততক্ষণ পর্যন্ত এই পরিস্থিতি দেখে কিন্তু কেউ আশ্বস্ত হতে পারছেন না, যতক্ষণ না জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। অনেক ধন্যবাদ তোমায়। মানে ভয় ভয় থাকে না? হ্যাঁ, ভয়ে ভয়ে থাকা হয়। কি সাপ দেখতে পান এখানে? বিষধর সাপ নাকি? হ্যাঁ, বিষধর সাপ, তিতির সাপ, এমনি সাদা হালকা ওগুলাকে খরিস সাপ বলা হয়। তো খুব সাবধানে থাকতে হয় নাকি? হ্যাঁ, খুব সাবধানে থাকতে হয়। প্রায় সাপ বেরোচ্ছে, হ্যাঁ, প্রায়ই বেরোয়। আপনারা কিভাবে এখানে কাজ করছেন? ভয় লাগে না? ভয় লাগে, ভয়ে ভয়ে মানে যেটুকু কাজ করে সেটুকু করে বাড়ি ভয় চলে ভয় যাই। করছে। সাপের তো কোনো নির্দিষ্ট জায়গা নেই যে আমরা এখানেই থাকবো। আর এখন ঝোড় ঝাড় সাধারণ ভালো জায়গা, চারদিকেই সাপ বেরোচ্ছে। তো দুর্ভাগ্যবশত আমার কোয়ার্টারও বেরিয়েছে। তো আমরা ক্লিনিং পারপাসে বিভিন্ন মেজার নিয়েছি, দুবার পরিষ্কার করি, কিন্তু ওই ঝোড় ঝাড় হয়ে যায় এবং বিভিন্ন খোল খাদান থাকে। এইগুলোই তো সাপ থাকার মতো খুব পরিবেশ ভালো। তো সেই সমস্ত জায়গায় সাপ আছে, আমরা যতটা সম্ভব সবসময় ক্লিয়ার করে থাকার চেষ্টা করি। বিশেষ করে নার্সিং হস্টেল, গ্রুপ ডি কোয়ার্টার, আর বিশেষ করে আমাদের যে অ্যাডিশনাল মেডিকেল সুপারিনটেন্ডেন্ট আছেন ওনার কোয়ার্টার, ওই একই জায়গাতেই। ওখানে একটু ঝোপঝাড় আছে, সেই ঝোপঝাড়ে সাপের উপদ্রব প্রচুর এবং মাঝে মাঝে সেগুলো ঘরেও ঢুকে যাচ্ছে, যদিও এখনও অন্য কিছু হয়নি। তো এটার জন্য আমরা পদক্ষেপ নিয়েছি, এগুলোকে একদম সমন্বয়ে উৎপাদিত করার জন্য যে ব্যবস্থা সেটুকু নিয়েছি, সেটা কাজ শুরু হয়ে গেছে অলরেডি। আর এটাতে আমরা ফরেস্ট ডিপার্টমেন্টকেও, যেহেতু সাপ, ফরেস্ট ডিপার্টমেন্টকেও খবর দিয়ে দিয়েছি। দুদিন ধরে নিখোঁজ তরুণীর দেহ উদ্ধার। বারুইপুরে বাড়ির কাছে জলাশয় মিলল দেহ। প্রেমিকের বিরুদ্ধে ধর্ষণ করে খুনের অভিযোগ পরিবারের। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্পণ। অর্পণের কাছে যাব। অর্পণ, প্রেমিকের বিরুদ্ধে এই অভিযোগ কেন? কি ঘটনা ঘটেছিল? দেখো, গত শুক্রবার থেকে এই তরুণীকে খুঁজে পাওয়া যাচ্ছিল না এবং পরিবারের তরফ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে যে তরুণীর মোবাইলে গত শুক্রবার একাধিকবার ফোন করে তার প্রেমিক এবং সেখানে দেখা যায় যে লাস্ট ফোন কল লিস্টে দেখা গিয়েছে যে 7:15 নাগাদ তার লাস্ট ফোন আসে। তারপর থেকেই তরুণী নিখোঁজ হয়ে যান এবং রবিবার সকালে তার মৃতদেহ ভাসতে দেখা যায় নির্জন একটা পুকুরে এবং সেখানে বারুইপুর থানার পুলিশকে খবর দিলে বারুইপুর থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে এবং এই ঘটনার সঙ্গে তার প্রেমিক জড়িত রয়েছে এবং ধর্ষণ করে তাকে খুন করা হয়েছে এমনই অভিযোগ করেছেন পরিবারের লোকজন। ইতিমধ্যেই বারুইপুর থানার পুলিশ প্রেমিক সহ দুজনকে গ্রেপ্তার করেছে। আজ দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। পাশাপাশি এই ধৃত দুজনকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানিয়েছে পুলিশ। নিজেদের হেফাজতে নেওয়ার পরেই এই খুনের পিছনে কি কারণ রয়েছে এবং এই খুনের পিছনে আর কারা কারা জড়িত রয়েছে তার তদন্ত শুরু করবে পুলিশ এবং তদন্ত এগিয়ে নিয়ে যাবে। এই ঘটনার সঙ্গে পরিবারের তরফ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে যে এই যে ধৃত প্রেমিক জড়িত রয়েছে এবং তার সঙ্গে বেশ কয়েকজন সহযোগী ছিল, এমনটাই অভিযোগ করা হয়েছে এবং পুলিশের তরফ থেকে পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। ধন্যবাদ।